কেন টুকরা করছে এটা ওর কাছে আমরা কেন ওর সরাসরি আমি জিজ্ঞেতাম স্যার আমার একটা বোন যেরকম টুকরা টুকরা করছে আমরাও স্যার ফাঁসি চাই ডেড বডিটাকে টুকরো করে ফেলা হয়। ভাড়া বাড়িতে স্ত্রী ফাতেমা আক্তারকে দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। তরুণী এই স্ত্রীকে নৃশংসভাবে জবাই করে হত্যা করে স্বামী সুমন হোসেন। এবার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। নৃশংসভাবে হত্যার পরে এই স্বামী সুমন হোসেন যে নাকি তার স্ত্রীর দেহ 11 খণ্ডে খণ্ডিত করে, এমনকি যেভাবে সেই মৃতদেহর বিভিন্ন অংশ যেভাবে ঘরের বিভিন্ন স্থানে ফেলে দেয়, এমনকি পরবর্তীতে প্রত্যক্ষদর্শী যেভাবে সেই বিষয় নিয়ে ঘটনার বর্ণনা প্রদান করে। আপনাদের সামনে সেই লোমহর্ষক সেই কথা শোনাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্ত্রীকে হত্যার পরে স্বামী সুমন হোসেন যেভাবে তার দেহ বিভিন্ন খণ্ডে খণ্ডিত করে, যেখানে স্ত্রী সেই ফাতেমা আক্তারের পরকীয়া সন্দেহে সেই প্রবাস থেকে আসা সুমন হোসেন সেই স্বামী যে নাকি তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে যেভাবে তাকে আটক করলেও পরবর্তীতে যেভাবে জানালার গ্রিল কেটে সেখান থেকে পলায়ন করে, এমনকি ব্রাহ্মণবাড়িয়া থেকে যেভাবে তাকে আটকের পরে বেরিয়ে এসেছে সেই লোমহর্ষক তথ্য। চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে আসি, তারপর সে সম্পর্কে তথ্য নেব। একদম নিচের ফ্ল্যাটে থাকি আর এই বিল্ডিংয়ের ইনচার্জ আমি। তো সবসময় যে পানি পড়ে নিচে যারা থাকে তারা ও বিষয়ে ওই আওয়াজটা সবসময় শুনে একই রকম, কিন্তু কালকে মাগরিবের পর থেকে সেটা ব্যতিক্রম ছিল। আপনার সাধারণত কঙ্কর টাইপের কঙ্কর বালি যখন উপর থেকে ফেলে দেওয়া হয়, এগুলো কোনো কিছুর সাথে বাড়ি খেয়ে গিয়ে যখন নিচে নামে এটার একটা আলাদা আওয়াজ থাকে, ঠিক ওই রকম একটা আওয়াজ। তখন আমার সন্দেহ হলো কি বাইরে দিয়ে কোনো কেউ চুরি করার জন্য কোনো প্ল্যান করতে গেছে না, ওয়াল ভাঙতে গেছে না। তখন আমি পার্শ্ববর্তী 2টা বিল্ডিংয়ে ছাদে গেলাম, গিয়ে টস মেরে দেখলাম যে বাইরে দিয়ে কোনো সমস্যা নেই। তখন আমার ধারণা হলো এটা বাথরুমে হতে পারে, কারণ অনেকের বাসায় বিড়াল পালে, কবুতর পালে, যেমন এই যে এখানে বিড়ালের পায়খানা টায়খানা আছে, এগুলো কোনো কমেন্টের ভিতর দিয়ে ফেলে দিচ্ছি কিনা। তো এটা তো সাধারণত নিচে গিয়ে কিন্তু আমার পাইপ ফেটেও গেছে, পানি পড়তেছে। তখন আমি চিন্তা করলাম যে এগুলো কেউ ফেলতেছে, তো আমি যে নিষেধ করি। তখন আমি এখানে আসলাম। তো এমনিও তাদের একটা পারিবারিক সমস্যা ছিল, তাদের পারিবারিক সদস্য আছে। এই প্রথমে আপনার 8 তারিখ সন্ধ্যা 6:17 দিকে ফুটেজ অনুযায়ী এই মহিলা 6 জন ছেলে রিসিভ করছে, উনি বলছে ওনার আত্মীয়। পরবর্তীতে ওর স্বামীকে আমি ফোন দিলাম যে আপনার কোনো ঘরে অনুষ্ঠান আছে কিনা, কোনো নাই। কেন? আপনার ওয়াইফ 6 জন ছেলে আনছে, মোটামুটি 20 থেকে 30-35-এর ভিতরে। এখন উনি বলছে ওনার মেহমান, তো এই মেহমান মানে তো অনুষ্ঠান থাকলেই হয়। তো উনি বলছেন আমার ঘরে তো কোনো অনুষ্ঠান নেই। আমি তাহলে আপনি কোথায় আছেন? আমি পাশে বাইজিৎ থানা কুঞ্জছায়া আছি। তো আমি তাহলে আপনি বাসায় আসে দেখেন কী আসে। উনি আসছে 10 থেকে 15 মিনিটের ভিতরে, এসে আমাকে আবার কনফার্ম করলো। উনি ফোন দেয় না, আমি নিজে আবার ফোন দিচ্ছি ওনাকে যে ভাই কি ওরা কারা, না কোনো সমস্যা নাই, আমি সিনিয়রদেরকে, অন্য কোনো ঝামেলা নেই। তখন আমি এগুলো নিয়ে আর করি না। কিন্তু কালকে যখন মাগরিব পর থেকে ওই জিনিসটা আবার হচ্ছে, তখন আমার মাথায় বাইরে দিয়ে যখন আমি পরীক্ষা করার পরে দেখলাম যে কোনো সমস্যা নাই, তখন মাথায় আসলো কি ভিতরে কোনো সমস্যা কিনা। তখন আইসা দরজা অনেকবার করলাম, উনি খুলতেছে না। প্রায় 15 মিনিট থেকে বেশিও সময় আমাদেরকে লেট করাইছে। উনি বারবার আমাকে বলল যে আমি বাথরুমে একটু কাজ করতেছি, এর জন্য দেরি হচ্ছে, আমি বের হতে পারতেছি না। তো আমি কই যেভাবে হোক আপনি পুরুষ মানুষ, সমস্যা নাই, গামছা একটা পেঁচে হলেও আপনি আসতে পারতেন, আপনি দরজা খুললেন। তখন দরজা খুলছে, খোলার পরে ভাই কয় কী সমস্যা? আমি কই আপনি বাথরুমে দিয়ে কী ফেলতেছেন? মাগরিবের পর থেকে এখন রাতের 11টা বাজে, এত ঘন্টা সময় ধরে আপনি বাথরুমে কী কাজ করতেছেন, এগুলো ফেলতেছেন, আওয়াজ তো খুব বেশি হচ্ছে, আমার পাইপ ফেটে গেছে, পানি পড়তেছে। ও বলতেছে না আমি তো এতক্ষণ ছিলাম না, হয়তো অন্য কেউ হচ্ছে। আমি না এখান থেকেই পড়তেছে, আমি সবগুলো ফ্ল্যাটে, কিন্তু আমি যাই নাই, কিন্তু ওনাকে বলছে আমি সবগুলো ফ্ল্যাটে আমি বলে আসছি না। আমার ধারণা ছিল আমি লিফটে দিয়ে এই ফ্লোরে উঠে নিচের দিকে আস্তে আস্তে চেক করে যাব, কিন্তু উনি দেখছি কথা একটু গরমিল বলতেছে। তখন আমি ফট করে আগে বাথরুমে, যেহেতু বলছি বাথরুমে কাজ করে, তখন সন্ধ্যেবেলা আমি বাথরুমে ঢুকলাম। ঢুকে দিয়ে পুরো বাথরুমে আপনার কাপড় চোপড় ছড়ে ছিটিয়ে আছে। এরপর আপনার কমিটির ভিতরে একটা মগ দেওয়া, গোছলের মগ যেটা, সেটা দেওয়া। আমি মগটা সরালাম বলে দেখি 2টা টুকরা মাংস ওইটার ভিতরে ভাসতেছে। তো আমি বলছি ভাই মাংসগুলো কি কেন? তো উনি আবার আমাদের এ মাস শেষে বাসা ছেড়ে দেওয়ার কথা। তো উনি আমাকে বলছিল আমি যে কোনো মুহূর্তে চলে যাবো। আপনার বাসা ছেড়ে দিয়েছেন, আপনি যে কোনো মুহূর্তে সমস্যা নেই। উনি লেবারও ঠিক করেছিল, সকালে লেবারও আসছিল আজকে সকালে। তখন ও বলতেছে আমি ফ্রিজ পরিষ্কার করতেছিলাম, কিছু মাংস ছিল আমি এখানে ফেলে দিয়েছি, পানির সাথে চলে যাবে এজন্য। তো আমি বলতেছি না, আপনি তো মাগরিবের পর থেকে আমি আওয়াজটা পাচ্ছি, এখন আপনি অন্য কোনো কিছু করতেছেন। পরবর্তীতে আমি কাপড় চোপড়গুলো সরালাম সন্দেহমূলক, দেখতেছি আপনার কিছু ব্লাডের চিহ্ন পাওয়া গেছে।
আবার ছোট ছোট কিছু মাংসের টুকরো আছে। তখন আমি বললাম এগুলো কি? তখন আমার মাথায় আসলো যে ওর ওয়াইফকে তো দেখতেছি না, শুধু ঘরে উনি। তো আমি বলছি আপনার ওয়াইফ কোথায়? কয়ে কালকে যে সালিশের লোকগুলো আসছিল পারিবারিক, ওদের সাথে ও চলে গেছে। আমি না, ও তো আমার চোখের সামনে যাইতে দেখি নেই। আপনি কি, ওরা মেহমান যারা তারা নামার 2-3 মিনিট পর আপনি নামলেন, আপনি ওদেরকে গাড়ি ঠিক করে দিলেন। যারা বাইকে আছে বাইকে চলে গেছে, বাইকে আপনি সিএনজি ঠিক করে দিয়েছেন, সিএনজি গেছে। আমি তো আপনার ওয়াইফকে দেখি নেই। তখন আমি কি করলাম, ওই পাশে আমার আরেকজন ছিল, মানে ওই ফ্ল্যাটের T2-তে যিনি থাকে ওই ভাই সে উপস্থিত ছিল। উনি বলতেছে ভাই একটু ভালো করে চেক করেন। তখন আমি কি করলাম, কাপড় চোপড় তার সব কিছু চেক করার পর লাস্ট আপনার খাটের ছাউনি আলগে বক্স খাট এটা উঠালাম। উঠানোর পরে দেখতেছি যে শুধু পা 2টা আছে। তখন কি করলাম, ওই জীবনে প্রথম ফার্স্ট এই ধরনের লাশ শোষককে কাছের থেকে দেখা, মাথায় তখন আর কাজ করে নাই যে ওকে বেঁধে ফেলি। আমি বেঁধে না বেঁধে কী করলাম, বাইরে দিয়ে দরজা লক করে দিয়েছি ওকে। কিন্তু ও যে 10 তলা থেকে গ্রিল ভেঙে নেমে যাবে, যে ওই জিনিসটা মাথায় কাজ করেনি। আমরা নিচে গেছি, আমি সাধারণত মানুষ কিছু জড়ো করে আনি, কারণ ও যেই কাজ করছে তাহলে আমার উপরে সে আঘাত দিতে পারে, আক্রমণ করতে পারে। নিচে লোক আনতে গেছি, এর ভিতরে 6 তলা থেকে এক মহিলা ফোন দিলেন। উনি ফোন দিয়ে বলতেছে কে জানি একজন গ্রিল দিয়ে নামতেছে, কিন্তু উনি তো কাহিনী জানে না। তো উনি বলতেছে চোর, সম্ভবত চোর গ্রিল বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। তখন আমরা তো জানি কে নামতেছে, তো আমরা ওই দিক দিয়ে লোক ডাক দিয়ে এখন একটু দূরে যেতে হয়, বিল্ডিংয়ের পাশে আরেক বিল্ডিংয়ের কারণে যাওয়া যায় না, ওই মাদ্রাসার মাঠ দিয়ে ঘুরে যেতে হয়। আমরা এই সময়টা ও সহজে ফালিয়ে গেছে। বাকিগুলো আপনার রান্নাঘরের ফলছাদে ছিল স্ল্যাবের উপরে, সেটা পুলিশ এসে বের করছে। ও মূলত ড্রাইভার ছিল, ওর নিজস্ব গাড়ি ছিল, যেগুলোর ডকুমেন্ট পুলিশ বাজেয়াপ্ত করছে ওর রুম থেকে। পিকআপের। আচ্ছা, পিকআপ ড্রাইভার প্লাস মালিক। এর সাথে আপনার পারিবারিক কিছু ঝামেলা চলতেছিল নাকি? কি নিয়ে চলতেছিল? এর বিস্তারিত আমরা জানি না, কারণ সে আমাদের আপনার ঈদের আগে উঠছে। ওঠার পর মনে করেন বাসা টাসা গুছাইতে তো 6-7 দিন লাগে। এর ভিতরে ওদের ঝামেলা কখন থেকে তো জানি না। মহিলা চলে গেছিল, প্রায় 1-1.5 মাসের মতো মহিলা ছিল না। ওর বাচ্চা একটা আছে আপনার ক্লাস 1-এ পড়ে, 5 থেকে 6 বছরের বয়সে হবে। ওই ছেলেটাকে তখন ওই দেখাশোনা করার জন্য ওর বোনকে এনেছিল, ছেলের বোনকে, মানে বর্তমানে খুনি যিনি, তখন ও দেখাশোনা করতো। এর ভিতরে ওই আমার যখন মহিলা চলে গেছে, আমাকে বাসা বলছে ভাই এই সমস্যা, ও চলে গেছে, বাসা থাকা যাবে কিনা? আমি না, ফ্যামিলি বাসা ছাড়া তো আমি থাকতে দেবো না, আপনি বাসা ছেড়ে দিতে হবে। তো যখন মহিলা চলে গেছে তখন আমার টাউট হলো যে ভাড়াটা আমি রাখবো না, তখনই জবাব দিয়ে দিছি এই মাসের শেষে চলে যাওয়ার কথা। তো মহিলাকে আবার এনেছিল 2 তারিখ কি 3 তারিখ, টাইমটা সঠিক নেই, 2 কি 3, এই 2-1-এর ভিতরে মহিলাকে এনেছিল। আবার এনে বলতেছে আমি তো আমার ওয়াইফকে নিয়ে আসছি, আপনি যে বাসা আরেকজনকে ভাড়া দিয়েছেন যেটা ক্যান্সেল করে দেন, আমি থাকবো। আমি না ভাই আপনি ক্যান্সেল করে। আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন। ভাড়া বাড়িতে যেভাবে স্ত্রীকে নিয়ে বসবাস, কিন্তু সেখানে যেভাবে পারিবারিক কলহ, কারণ স্ত্রী পরকীয়ায় আসক্ত, সেই বিষয়টি মেনে না নিতে পেরে সেই স্বামী সুমন হোসেন যে নাকি তার স্ত্রীকে জবাই করে হত্যা করে, এমনকি পরবর্তীতে তার দেহ 11 খণ্ডে খণ্ডিত করে যেভাবে সেই কমোটে ফ্ল্যাশের মাধ্যমে 11 টুকরো যেভাবে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার চেষ্টা করলে যেভাবে তাকে আটক করা হয়, এমনকি বেরিয়ে আসে লোমহর্ষক সেই তথ্য। সেই স্বামী সুমন হোসেনের কী শাস্তি হওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।